7ই অক্টোবর 1571। ভূমধ্যসাগরের বাতাসে ভাসছে আসন্ন উত্তেজনার গন্ধ। নিজের জাহাজ থেকে শত্রু বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছেন উসমানী নৌবাহিনীর সেনাপতি আলী পাশা। প্রতিপক্ষ অস্ট্রিয়ার ডন জুয়ান। ইতিমধ্যে তিনিও সাজিয়ে ফেলেছেন তার বাহিনী। তখনও কেউ জানে না লেপান্টো হতে যাচ্ছে নৌ ইতিহাসের দাঁড়টানা জাহাজের মধ্যে সর্বশেষ বৃহৎ সংঘর্ষ। আলী পাশা ইঙ্গিত দিতেই পতাকা উড়িয়ে সারি সারি জাহাজ রওনা দিল শত্রুর দিকে। আত্মবিশ্বাসে বলিয়ান উসমানী নৌবাহিনী। 1538 সালে খায়রুদ্দিন বারবারোসার হাতে প্রভে যায় ইউরোপীয়রা নাকাল হবার পর থেকে ভূমধ্যসাগর উসমানী লেকে পরিণত হয়েছে। ইউরোপীয়রা ব্যর্থ হয়েছে বড় কোনো নৌযুদ্ধে জয়ী হতে। আজকের এই ভিডিও ভূমধ্যসাগরে মুখোমুখি হওয়া উসমানী ও ইউরোপীয় নৌবাহিনীর যুদ্ধ নিয়েই। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। 16 শতকে বলা যায় উসমানী সালতানাতের স্বর্ণযুগ। জল ও স্থলে তাদের প্রতাপে কাঁপছে ইউরোপীয় সব শক্তি। সুলতান দ্বিতীয় সেলিম তার পিতা সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের পথ অনুসরণ করে সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত ছিলেন। তার নিশানায় পড়ে ভেনিসের শাসনাধীন সাইপ্রাস দ্বীপ। 1570 সালে তার আদেশে প্রায় 400 জাহাজের 1 লাখেরও বেশি পণ্য নিয়ে রওনা দিল সেদিকে। আরম্ভ হলো চতুর্থ উসমানী ভেনিসিয়ান যুদ্ধ। তখন কোণঠাসা ভেনিস সামরিক সাহায্যের জন্য আবেদন জানালো পোপ পঞ্চম পায়াসের কাছে। 5 বছর ধরে তিনি চেষ্টা করেছিলেন তুর্কিদের বিরুদ্ধে রোমান ক্যাথলিক জোট গঠন করতে, কিন্তু ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মাঝে বিরাজমান বিবাদ তাকে সফল হতে দিচ্ছিল না। এবার তিনি আটঘাট বেঁধে নামলেন। পায়াসের ক্যাথলিক পরাশক্তি ও হাবসবুর্গ শাসিত স্পেনকে নিয়ে জোট গঠন করা হলো। তখন ইটালির দখল নিয়ে ভেনিসের সাথে তাদের মধ্যে উত্তেজনা আছে, ফলে যথেষ্ট কাঠখড় পুড়িয়ে দুপক্ষকে এক বিন্দুতে আনতে হলো। শেষ পর্যন্ত জোটে পোপের নিজস্ব বাহিনীর সাথে অন্তর্ভুক্ত হলো ভেনিস, স্পেন, জেনোয়া, সাভয়, আরবেনো ডাচি, টাস্কানির গ্র্যান্ড ডাচি আর মাল্টার অর্ডার অফ সেন্ট জনের নাইট বাহিনী। গঠিত হলো হোলি লীগ। স্পেনের রাজা ফিলিপসের সৎ ভাই ডন জন অফ অস্ট্রিয়া হলেন সর্বাধিনায়ক। পোপ যখন লীগ করতে দৌড়ঝাঁপ করছেন, ততদিনে সেলিমের সৈন্যরা রাজধানী নিকোসিয়া সহ বেশ কিছু ভেনিসিয়ান দুর্গ ধ্বংস করে দিয়েছে। 1570 সালের 15 সেপ্টেম্বর থেকে অবরোধ করা হয়েছে সাইপ্রাসের ভেনিসের শেষ ঘাঁটি ফামাগুস্তা। প্রায় 1 বছর পর এর পতন হয়। ততদিনে উসমানী নৌবাহিনী প্রবেশ করেছে অ্যাড্রিয়াটিকে। হলি লীগের জাহাজ জড়ো হয় সিলিলের মেসিনাতে। এখানে 1571 সালের 24 আগস্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয় স্প্যানিশ বহরের জন্য। সেপ্টেম্বরের 16 তারিখ সম্মিলিত বহর চলল কার্ফু দ্বীপের উদ্দেশ্যে, কিন্তু ততদিনে ফামাগুস্তার পরাজয়ের সংবাদ এসে পৌঁছেছে। খবর এসেছে আলী পাশার নেতৃত্বে তুর্কি জাহাজ নোঙর করে আছে পাট্রাইকোস উপসাগরে। ডন জনের হাতে সব মিলিয়ে 211টি গ্যালি জাতীয় জাহাজ, যার 6টি বড় গ্যালি। নাবিক আর সৈন্য মিলিয়ে প্রায় 70,000 লোক তার। কামানের সংখ্যাও প্রায় 2000। অন্যদিকে আলী পাশার নিয়ন্ত্রণে 255টির মতো গ্যালি, যার 45টি ছোট গ্যালি। তাদের সৈন্য সংখ্যা 80,000 হলেও কামান মাত্র 750টি। উসমানী নৌবাহিনীর শৃঙ্খলাও ইউরোপীয়দের মতো অতটা শক্ত নয়। আলী পাশার পরিকল্পনা ছিল নিজে 95টি জাহাজ নিয়ে মজবুত প্রতিরক্ষা বাহু গড়ে তোলার। অন্যদিকে 2 বাহুতে থাকা গ্যালি নেবে আক্রমণাত্মক ভূমিকা। 70টি জাহাজ রাখা থাকবে রিজার্ভ ফোর্স হিসেবে। কিন্তু ডন জন তার কামানের সংখ্যার ব্যাপারে আগে থেকেই জানতেন। তিনি চান ভারী গ্যালি ও অন্য জাহাজ দিয়ে আলী পাশার বাহু গুড়িয়ে দিতে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে দুপাশে রাখা হবে পর্যাপ্ত সংখ্যক জাহাজ। সংরক্ষিত বাহিনী হিসেবে তার পেছনে থাকবে 30টি গ্যালি এবং দুপাশে 4-4টি করে 8টি জাহাজ। যুদ্ধের আদেশ পেয়ে প্রস্তুত হলেন ডনজন। 7 তারিখ মুখোমুখি হলো 2 বাহিনী। 4 স্কোয়াড্রনে ভাগ হয়ে অগ্রসর হলো হোলি লীগ। ডন জুয়ান মধ্যে যুদ্ধ করবে। বামে ভেনিসিয়ান সেনাপতি বারবারিগো, ডানে স্প্যানিশ অ্যাডমিরাল জিওভান্নি অ্যান্ড্রিয়া এবং রিজার্ভে তার সতীর্থ আলভারো ডি বাজান। আলী পাশা প্রথমে অর্ধচন্দ্রাকৃতিতে বহর সাজালেও জনের কৌশল বুঝে তিনিও একইভাবে সাজিয়ে নেন। তিনি থেকে যান লীগের সর্বাধিনায়কের মোকাবেলা করতে। ডানে জায়গা দেন আলেক্সান্দ্রিয়ার গভর্নর শৈলাককে এবং উলুক আলী গেলেন বামে। বারবারিগো আর শৈলাকের মধ্যে প্রথম শুরু হলো গোলাবর্ষণ। উসমানী জাহাজের আঘাতে টালমাটাল হয়ে পড়ল লীগের বাম বাহু। মারা গেলেন বারবারিগো ও তার সহকারী কান্তারিনী। অবস্থা সঙ্গীন দেখে সক্রিয় হলেন বাজান। তার পাঠানো অতিরিক্ত জাহাজ সংঘর্ষে যোগ দিলে মোড় ঘুরে যায় লড়াইয়ের। তুর্কি বহর তীর এবং শত্রু জাহাজের মাঝে ফেসে যায়। নিহত হয় শৈলাক। নেতার অভাবে ছিন্নভিন্ন হয়ে যায় আলী পাশার ডান বাহু। ওদিকে মধ্যভাগে জন আর আলী পাশা লিপ্ত হয় মরণপণ সংঘর্ষে। মুহুর্মুহুর গোলায় পরস্পরকে ঘায়েল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আলী পাশা সরাসরি নিজের পতাকাবাহী জাহাজ সুলতানা দিয়ে ধাক্কা লাগিয়ে বসেন ডন জুয়ানের রিয়ালে।
আটকে যাওয়া 2 জাহাজের ডেকে চলছে হাতাহাতি, তাদের চারপাশে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আবারও বাজান হস্তক্ষেপ করলেন, তার পাঠানো সংরক্ষিত জাহাজ জনের হাত শক্তিশালী করল। কিন্তু তারপরেও আলী পাশার বহর জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছিল। তবে তাদের সাহসিকতায় চির ধরল যখন উসমানী কমান্ডার নিহত হন। সুলতানা দখল করে টেনে নিয়ে যায় জন। হলি লীগের ডান পাশের পরিস্থিতি কিন্তু পুরো উল্টো। উল্লক আলী সংরক্ষিত শক্তি দিয়ে কাবু করে ফেলেছে ডেরিয়াকে। তার সাথে সমান সমান লড়াই করতে গিয়ে ডেরিয়া সরে গিয়েছেন খোলা সাগরের দিকে। ফলে জুয়ানের জমাট বাহুতে তৈরি হয়েছে ফাঁক। উসমানী সেনাপতি সুযোগ বুঝে কোপ মারতে যাচ্ছেন। তিনি সফল হলে জয়ের পাল্লা হেলে পড়বে উসমানীর পক্ষে। আলীর জাহাজ দ্রুত এগিয়ে এলো। বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইউরোপিয়ান গ্যালি পরিণত হলো তার শিকারে। তিনি এবার নিশানা করলেন জুয়ানের মধ্যভাগে। তবে মাল্টার নাইটদের বহর প্রাণপণ ঠেকিয়ে রাখল তাকে। বাজান নিজে এগিয়ে এলেন তাদের সাহায্যে। প্রচুর রক্তক্ষয়ের পর পিছু হটলেন আলজিয়ার্সের পাশা। নিরাপদে বের করে নিয়ে গেলেন নিজের বহর। দুপক্ষে হতাহতের সংখ্যা ছিল প্রায় ৮,০০০। তবে জয়ী হয় হলি লীগ। তুর্কিদের প্রায় ১০০ খানেক গ্যালি দখল করে নেয় তারা। ধ্বংস করে দেয় আরও ৫০টি। তাদের ক্ষয়ক্ষতি ছিল মাত্র ১২টি গ্যালি। উসমানী নৌবাহিনীর বিপক্ষে ইউরোপীয়দের প্রথম বিজয় ছিল এই লেপান্টোর যুদ্ধে। পোপ এবং ক্যাথলিক রাজারা একে বিশাল এক জয় বলে প্রোপাগান্ডা চালান। তবে সামরিক দিক থেকে এই বিজয় খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না, কারণ এর সুফল নিতে ব্যর্থ হয় হলি লীগ। লেপান্টোর এই যুদ্ধের পর যদি তারা অগ্রযাত্রা অব্যাহত রাখত তাহলে সম্ভব ছিল উসমানী নৌশক্তি চূড়ান্তভাবে দুর্বল করে দেওয়ার। কিন্তু নিজেদের ঝগড়ার বা বিবাদের কারণে যুদ্ধ বন্ধ করে দেয় তারা। ফলে অব্যাহত থাকে উসমানী সাম্রাজ্য বিস্তার।